গা ছমছম করা বর্ষার রাত। গ্রামের জঙ্গলের মধ্যে ছোট্ট একটি কুটিরে বসে আছে। চারিদিকের বজ্রপাত আর প্রবল বৃষ্টিপাতের মধ্যে শুভ আর তার দুই বন্ধু নীলা এবং সুমন ঘরের এক কোণে জড়সড় হয়ে বসে আছে। কিরে, তোরা তিনজন এখানে বসে আছিস? খেলবি তোরা আমার সাথে? খেলবি? কিছু একটা শুনতে পেলেই শব্দ। আমাদের কি কেউ খেলার জন্য ডাকছে? আরে হ্যাঁ, তাই তো। দেখ, তাও আবার হেসে হেসে বলছে। এত রাতে এর মধ্যে কে আবার ডাকছে আমাদের এভাবে খেলার জন্য? আমার না খুব ভয় করছে। কোনো ভূত প্রেত হবে না তোরে আবার? কেমন ঝড় বৃষ্টি হচ্ছে মাঝরাতে, তাও আবার তুই ভূত প্রেতের কথা মুখে আনছিস? কিরে, তোরা দরজা খুলছিস না কেন? আমাকে নিয়ে খেল, আমিও আসি তোদের সাথে। দরজাটা খুলে দিয়ে আসি, দেখি কি আসলো আবার। না রে, যাস না। ভূত যদি হয় তাহলে কি হবে? গিয়ে দেখ তো। কই, কেউ তো নেই। আমরা মনে হয় ভয়ের চোটে ভুলভাল শুনছি। দরজাটা বন্ধ করে দিয়ে চলে আয়। তোরা কি শুনতে পেলি? কেউ একজন কান্নাকাটি করছে। চল তো গিয়ে দেখি কে কান্না করছে এত রাতে। কি ঝড়ো হাওয়া রে বাবা, একদম হাত পা শীতল করে দিয়ে গেল। দেখ, কান্নার আওয়াজটাও একদম খালের ধার দিয়ে আসছে। এত রাতে খালের ধারে কে কাঁদছে? চল তো গিয়ে দেখি। দেখ, আমার কিন্তু খুব ভয় করছে। তোরা যা করছিস বুঝে করছিস তো? এই নীলা, একটা ভিতর ডিম। চল তো, কিচ্ছু হবে না। চল তাহলে এগোনো যাক। ওই ঝোপের পিছনের দিকে দেখ। লম্বা চুলওয়ালা মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে রে, আবার কান্নাও করছে। দৌড়ে পালা এক্ষুনি। যা ভেবেছিলাম তাই। আত্মা আত্মা রে, পালা পালা। দৌড়াতে গিয়ে নীলা একটা ছোট্ট মূর্তিতে হোঁচট খেয়ে পড়ে যায়। ওরে বাবা, কি জোরে পড়ে গেলাম রে! এটা আবার কি? এটা মাটির তৈরি কি সুন্দর একটা মূর্তি। দেখ দেখ। চল, এই সুন্দর মূর্তিটাকে এখানে না রেখে সঙ্গে নিয়ে যাই। দৌড়ে চল রে তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি চল। তারা বাড়ি পৌঁছে গেল। হঠাৎ দমকা বাতাস আসলো, সাথে আসলো ফিসফিস শব্দ। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার মাটির শরীর। হঠাৎ এমন কেন শব্দ আমি শুনতে পাচ্ছি? আমার মনে হয় বিষয়টা নিয়ে একটু বেশি ভাবছিস। ঘুমিয়ে পড় তো, সকালে উঠে দেখা যাবে। পরের দিন সকালে বারান্দায় বসে রান্না করছে সুমনের দিদা। কে দিদা, এত তাড়াতাড়ি সকালে উঠে রান্না শুরু করে দিয়েছো যে? রান্না না করলে খাবো কি ভাই? বসো এখানে, সবাই মিলে গল্প করি। কি রান্না করছো দিদা? তোমাদের সকলের জন্য খিচুড়ি রান্না করছি আর ইলিশ মাছ ভাজি রাঁধছি। তোমার আবার পছন্দের খাবার এটা। সারা রাত ঝড় বৃষ্টির পর এখন জমিয়ে কবজি ডুবিয়ে খাবো, সেই মজা হবে দিদা। জানো দিদা, কালকে রাতে কি হয়েছিল? আমি আর জানবো কিভাবে বাপু, রাতে কি হয়েছিল? তোরাই তিনজনে ভালো জানিস। কালকে রাতে যখন ঝড় বৃষ্টি হচ্ছিল, তখন ওই খালের ধারটায় না একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম আমরা। তারপর আমরা তিনজন সেখানে গিয়েছিলাম। সে কি ভয়ঙ্কর কথা দিদা! ওখানে একটা মেয়ে বসে কাঁদছিল। তারপর আমরা ওর ছায়ামূর্তিটা দেখলাম, কিন্তু ওকে দেখতে পেলাম না। ওইটা মনে হয় কোনো পেতনি বা ভূতের আত্মা হতে পারে, তাই আমরা তিনজনে দৌড়ে পালিয়েছিলাম। আমরা আসার সময় নীলা একটা মাটির মূর্তিতে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল। তারপর নীলা সেই মূর্তিটা নিয়ে চলে এসেছে। জানো দিদা,
এই মাটির মূর্তিটা আমার কাছে আসার পর আমার কেমন যেন গা ছমছম করছে। আর আমি রাতে শুনতে পাচ্ছিলাম আমাকে কেউ বলছিল আমার মাটির শরীরটা ফিরিয়ে দে। তোদের ওখানে ওই খালের ধারে যেতে কে বলেছে? জানিস না ওখানে কেউ যায় না? কেন দিদা, ও ওখানে কি আছে যে যাব না? সেসব কথা পরে হবে, এখন খেয়ে নে তোরা সবাই, বেলা হয়ে গেল। আমার খুব খিদে পেয়েছে দিদা, দাও খেতে দাও। খাওয়ার পরে ওই খালের ধারের গল্প শোনাবে কিন্তু দিদা। আচ্ছা বাবা, শোনাবো, এখন তোরা দ্রুত খেয়ে নে। খাওয়ার পরে আবার তারা গল্প করতে শুরু করে। এবার বলো দিদা, ওই খালের ধারে কেউ কেন যায় না? শোন তবে, অনেক দিন আগে এই গ্রামে একটা ছোট্ট গরিব পরিবারে ছিল এক বাপ হারা মেয়ে আর তার মা। মেয়েটির নাম ছিল পূর্ণিমা। তারপর একদিন, ও মামা, পশ্চিম আকাশে তো অনেক মেঘ করেছে, এক্ষুনি ঝড় বৃষ্টি শুরু হবে। খালের ধারে ঘাস খেতে ছাগলটাকে চড়িয়ে দিয়ে এসেছিলাম, তুই গিয়ে একটু নিয়ে আসবি? তুমি ওকে ছাগল বলবে না তো মা, ও তো হলো আমার মনা, ওকে মনা বলে ডাকবে। পাগলি মেয়ে একটা, তোকে নিয়ে আর পারি না বাপু। যা দিকিনি, তাড়াতাড়ি গিয়ে মোনাকে নিয়ে আয়। মা, মোনাকে নিয়ে এসেছি, ওকে ঘরে নিয়ে যাও, আমি একটু ওদিক থেকে আসছি। এখনই ঝড় উঠবে, বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে, তুই ঘরে আয়, আর কোথাও যাস না আজ। না মা, বৃষ্টির মধ্যে খাল থেকে অনেক মাছ উঠবে, আর আমি খালের ধারের থেকে মাছ নিয়ে আসবো। আজ বৃষ্টিতে ভিজবো মজা করে। এই ঝড় বৃষ্টির মধ্যে খালে যাস না, তুই তো আবার সাঁতার কাটতে পারিস না, খালে পড়ে গেলে আর উঠতে পারবি না মা। কিছুই হবে না মা, আমি এখন গেলাম। পূর্ণিমা দৌড়ে খালের ধারে যায় আর সেখানে গিয়ে বসে খাল থেকে মাছ ওঠার জন্য অপেক্ষা করে। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। আচ্ছা, একটা কাজ করি না, আমি খাল থেকে কিছু কাদা তুলে একটা সুন্দর মাটির মূর্তি বানাই। যাই, কাদাটা তুলি। তারপর পূর্ণিমা কাদা তুলে আপন মনে একটা সুন্দর মাটির মূর্তি বানায়। মূর্তিটা কি সুন্দর বানালাম, একদম আমার মতো লাগছে। কি পূর্ণিমা, এখানে ঝড়ের মধ্যে বসে কি করছিস? একটা মাটির মূর্তি বানাচ্ছি গো কাকা, আর বৃষ্টিতে খাল থেকে মাছ উঠবে বলে ধরার জন্য বসে আছি। এখানে এভাবে বসে থাকিস না মা, বাড়ি যা, বিপদ হতে পারে। তুমি এত চিন্তা করো না তো, কিছুই হবে না, আমি মাকে বলে এসেছি। জঙ্গলের মধ্য থেকে একটা শিয়াল তেড়ে আসে পূর্ণিমার দিকে। বাঁচাও, বাঁচাও, শিয়াল আমাকে মেরে ফেললো। পূর্ণিমার গলার আওয়াজ পেলাম না, কোনো বিপদ হলো না তো? আবার গিয়ে দেখি তো। তারপর হরিশ দৌড়ে পূর্ণিমার কাছে যায়। ততক্ষণে শিয়ালটি পূর্ণিমাকে মেরে ফেলে। হরিশ পৌঁছে শিয়ালটিকে দেখতে পেয়ে তাকে লাঠি পেটা করে। পূর্ণিমা, পূর্ণিমা, ওঠ মা, ওঠ, তোর কি হলো? তোর কি অবস্থা হলো রে মা? শিয়ালটা তোকে কিভাবে আঘাত করেছে, পেটটাও ফুটো করে ফেলেছে, কি জঘন্যভাবে শিয়ালটা তোকে মেরেছে। পূর্ণিমা, কি হলো আমার মেয়েটার? কথা বলছে না কেন? ওর কি হয়েছে? শিয়ালে তোমার মেয়েকে মেরে ফেলেছে, কেঁদো না গো, কেঁদো না আর। না, এ হতে পারে না, আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। ওঠ মা, ওঠ। কি করবে বলো, মেয়েটার নিয়তি ছিল এভাবে।
আমার একটা মাত্র মেয়ে, আমি এখন কি নিয়ে বাঁচবো? ভাই, আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। হ্যাঁ, বড্ড খারাপ লাগছে। যদি মেয়েটাকে জোর করে এখান থেকে নিয়ে যেতাম তাহলে হয়তো ওর মৃত্যু আজ এভাবে হতো না। কি আর করবে, মেয়েটাকে তো এভাবে আর কিছু করা যাবে না। এখানেই মাটি চাপা দিয়ে দাও। হ্যাঁ গো, গরিব মানুষ আমি, মেয়েটাকে এভাবে কবর দিতে হবে তা কখনো ভাবতেও পারিনি। আমার সবই শেষ হয়ে গেল। তারপর পূর্ণিমাকে ওখানেই কবর দেওয়া হয় এবং কবরের ওপরেই সেই মাটির মূর্তিটাকে রেখে দেয় তার মা। মেয়েটাকে কষ্ট পেয়ে মরতে হয়েছে, তাই না দিদা? আমার শুনে খুবই খারাপ লাগছে গো দিদা। তারপর কি হলো দিদা? ছোট বাচ্চা মেয়েটা অমন মারা যাওয়ার পর ওখানে কেউ আর সাহস করে যেত না, আর গেলেও কি সব ছায়া মূর্তি দেখতো। তাই গ্রামের কোনো লোকজনই আর ওই খালের পাড়ে ঝড় বৃষ্টির দিন আর যায় না। হয়েছে, অনেক গল্প শুনলাম। চল এবার আমরা উঠি। সেদিন রাতে গা কাঁপানো জ্বর আর কাঁপুনি হয় নীলার। পেতনি বলে, এই ভেবেছিলি আমার জিনিস নিয়ে, আমার মাটির শরীর নিয়ে তুই খুশি থাকবি? তা তো হবে না। তুই আমার মাটির শরীর দিয়ে দে, না হলে কাউকে আমি বাঁচতে দেব না। আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমাকে মেরে ফেলতে চাইছো? আর আমার বন্ধুদেরকেই বা কেন মারবে? কারণ তোরা আমার মাটির শরীরটা নিয়ে এসেছিস, যা আমার সব থেকে প্রিয়। তোরা যদি ওটা না দিস তাহলে তোদেরকে আমি রক্তাক্ত করে মেরে ফেলবো আর তোদের রক্ত খাবো। দয়া করে তুমি আমাদের ক্ষতি করো না, আর তোমার বানানো মূর্তিটা আমরা দিয়ে আসবো। দেখ সুমন, নীলার কি হলো? এমন করে কাঁপছে কেন ও? দেখো, তুমি আমাদের কোনো ক্ষতি করো না। আমরা তোমার শরীরের মূর্তিটা কালই দিয়ে আসবো। তুমি এখন যাও। তাই যেন হয়, না হলে তোদের কাউকে আমি বেঁচে থাকতে দেব না। তোরা সবাই আমার মতোই মরবি আর শান্তি না পেয়ে এমন করে আত্মা হয়ে ঘুরবি। চারিদিকে আবার এমন ঝড় বৃষ্টি হচ্ছে, আর নীলার জ্বরটাও কেমন বেড়ে যাচ্ছে, আরও কাঁপছে। দেখ, আমার মনে হয় এই মূর্তিটা ওর কবরস্থানে না নিয়ে যাওয়া পর্যন্ত নীলার জ্বরটা সেরে উঠবে না। কে ভাই সব, তোমাদের এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর নীলার কি হয়েছে? দেখো না দিদা, ও কেমন জ্বরে কাঁপছে। আমার মনে হয় ওই মাটির মূর্তিটা তোমাদের ওই কবরের পাশেই দিয়ে আসা উচিত, না হলে তোমাদের আরো বড় ক্ষতি হতে পারে। তুমি একদম ঠিক বলেছ দিদা। ওই পেতনিটা ঠিক এ কথাই বলেছিল। কিছু বলিস না দিদাকে। কি বললি? কে কি বলেছে? কিছু না দিদা, কিছু না। কালকে রাতে আমরা ওই মূর্তিটাকে কবরে দিয়ে আসবো। আচ্ছা, তাই করিস। আমরা এই মূর্তিটাকে নিয়ে এসে অনেক ভুল করে ফেলেছি, আমাদের ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। তুই একদম ঠিক বলেছিস। ও তো আমাদের সাথে প্রথমে বন্ধুত্ব করতে চেয়েছিল, তাই তো আমাদের সাথে খেলতে চেয়েছিল। আসলেই ওই মূর্তিটা ওর কবরের পাশে আমাদের দিয়ে আসা উচিত, আর ওর কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। পরের দিন রাতে দেখ, নীলার জ্বরটা এখন কমেছে, আর বৃষ্টিও নেই একেবারে। চল মাটির মূর্তিটাকে কবরের পাশে মাটি চাপা দিয়ে আসি। হ্যাঁ চল তাহলে, যাওয়া যাক। আর বৃষ্টিটাও আজ কমেছে, খুব বেশি বজ্রপাতও হচ্ছে না। দাঁড়া, কয়েকটা ফুল নিয়ে আসি আমি। তাড়াতাড়ি করবি কিন্তু। চল তাহলে এগোই। তারপর তিন বন্ধু মিলে
খালের ধারে সেই কবরের পাশে ঝোপের আড়ালে যায়। কিরে, তোরা এসেছিস আমার মাটির শরীরখানা নিয়ে? সেই 30 বছর আগে আমাকে এখানে মাটি চাপা দিয়ে রাখা হয়, কিন্তু মাটির তৈরি এই মূর্তিখানা আমার সাথে দেওয়া হয়নি। আমার যেখানে মাটি চাপা দেওয়া হয়েছিল ওখানেই মাটি চাপা দে এটাকে, তাহলে আমার আত্মা শান্তি পাবে। আমরা এখন মাটি খুঁড়ি, তারপর মাটি চাপা দেব। দিয়ে দে নীলা মূর্তিটাকে, এবার এর মধ্যে ওকে কবর দিয়ে দিই। এই মূর্তিটাকে আমরা নিয়ে গিয়ে ওর আত্মাটাকে কতই কষ্ট দিয়েছি। ওকে আমরা এই মূর্তির মাধ্যমে আবার নতুন করে মাটি চাপা দিলাম, ওর আত্মা যেন এবার শান্তি পায়। তোরা আমার মাটির তৈরি শরীরটাকে কবর দিয়ে আমাকে শান্তি দিলি। তোদের আমি আর কোনো ক্ষতি করব না, তোদের সব কিছু ভালো হোক। ফুলগুলো এখানে মাটি চাপা দেওয়ার জায়গায় দেই। তোমার শরীর, তোমার ঘর আবার তোমাকে ফিরিয়ে দিলাম, আমাদেরকে তুমি ক্ষমা করো। তোরা সবাই ভালো থাক, আমি এখন আসি। তার মুখে শান্তির হাসি দেখা গেল। তারপর হাওয়ার সাথে পেতনিটি মিলিয়ে গেল। সেই রাতে আর কোনো কান্না শোনা যায়নি। বজ্রপাতও থেমে গিয়েছিল। তারপর গ্রামটিতে ফিরে এসেছিল এক শান্ত বর্ষা।